এই এই কি করিস? জান্নাত বলল, গাছ কাটি। আপনি কে? আমি জিন। জিন মানে? জিন মানে বোঝো না? জিন ভূত। পাগল নাকি? কি সব উল্টাপাল্টা বলছেন? কি আপনাদের মাথায় কিছু ঢুকছে না তো? শোনেন, রাত 10টা কি 11টা হবে, আমাদের গল্পের নায়িকা জান্নাত আসছে তাদের বাড়ির পেছনে তাদের একটা কাঁঠাল গাছ কাটতে। আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা জান্নাত কেন গাছ কাটতে আসছে। সামনে বুঝতে পারবেন গল্পে ফিরে। জিন বলল, আরে আমি আবল তাবল বলছি না, আমি আসলেই জিন। তুমি যে গাছটা কাটছো এটাতে আমি থাকি। এই জিন, আমাকে কিছু করবে না, ভালো ভালো চলে যাও। আমার হাতে কুড়াল আছে, কোপ দিব কিন্তু। আমাকে মারতে পারবে নাকি? আমি অদৃশ্য হয়ে যাব। এখান থেকে চলে যাও। না, যাব না, ঘাড় মটকাবো কিন্তু। না, ঠিক আছে, চলে যাচ্ছে। কথাটা বলে দৌড় দিতে যাবে জান্নাত। তখনই জিনটা জান্নাতকে ডাক দিয়ে বললেন, আচ্ছা একটা কথা বলো, রাতের বেলা বাগানে কেন আসছো? গাছ কাটতে? ফোন কিনবো তাই। মানে? আর বলো না, মা বাবাকে এত করে বলেছি ফোন কিনে দাও, দিচ্ছে না, তাই গাছ কাটতে আসছে। গাছ কেটে বিক্রি করে ফোন কিনবো। তাই নাকি? তোমার মাথায় তো সমস্যা আছে। গাছ কাটবো ভালো কথা, অন্য গাছ কাটো। আমি এই কাঁঠাল গাছে থাকি, এই গাছটা কেটো না। অন্য গাছগুলো তো ছোট, আমার লাগবে এটাই। না না না, এটা কাটবা না। তাহলে টাকা কোথায় পাবো? কত টাকা লাগবে তোমার? 20-25 হাজার হলে হবে আপাতত। তাই দাঁড়াও, একটা বুদ্ধি বের করে। কি করা যায়, কি করা যায়? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। তোমাদের গ্রামে এমন কেউ কি আছে যিনি দুষ্ট মানুষকে দেখতে পারে না, মানুষের ক্ষতি করে? হ্যাঁ আছে তো, খলিল চাচা। লোকটা খুব খারাপ, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরো কত কি। ওনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে তো, এক ছেলে এক মেয়ে। ছেলেটা তো আমাকে লাইন মারতো, আমি পাত্তা দেইনি। শোনো, তোমার ওই খলিল চাচার মেয়েকে কাল আমি ভর করব। আমি মেয়েটার শরীরে ঢুকে আবল তাবল কথা বলবো, আর তুমি কবিরাজ সেজে ওনার বাড়িতে যাবা, গিয়ে ওনার মেয়েটাকে সুস্থ করে 20-25 হাজার টাকা পাবা। এতে হবে তো? আরে বাহ, মানুষদের মতো জিনদের মাথায় শয়তানি বুদ্ধি আছে দেখি। কি বললে? না কিছু না, কাল কখন যাব? সন্ধ্যায়। জিনের কথায় রাজি হয়ে জান্নাত বাড়িতে চলে আসলো। তার কথা মতো পরের দিন সন্ধ্যার দিকে জান্নাত খলিল চাচাদের বাড়িতে আসলো। জান্নাত খলিল চাচার বাড়িতে আসায় খলিল চাচা বললেন, তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো? কিছু না চাচা, এমনি হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম। বেড়াতে আসছো নাকি চুরি করার ধান্দা? না চাচা, কি যে বলেন। আচ্ছা চাচা, আপনার মেয়ে অমন করছে কেন? ওকে ওভাবে বেঁধে রেখেছেন কেন? আর বলো না মা, ওকে মনে হয় ভূতে ধরেছে। কি সব আবল তাবল বলছে, ছোটাছুটি করছে, তাই বেঁধে রেখেছি। এখন আমি কবিরাজ ডাকতে যাচ্ছি। আরে চাচা, কবিরাজ ডাকতে হবে না, আমি আছি না, আমি তো কবিরাজি পারি। আপনি জানেন না বুঝি? তুমি আবার কবে কবিরাজি শিখলা? কবে আবার? স্বপ্নে? স্বপ্নে কি কবিরাজি শেখা যায়? ফাজলামি করো। যায় কিনা একটু পর বুঝতে পারবেন। আপনার মেয়েকে সুস্থ করব, 30 হাজার টাকা লাগবে, রাজি থাকলে বলেন। এত টাকা? না না, এত টাকা দিতে পারবো না। তবে তুমি যদি আমার মেয়েকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে 20 হাজার টাকা দেবো। 20 হাজার? 20 হাজার টাকা কি ভালো ফোন হবে? কিসের ফোন? না মানে কিছু না, ঠিক আছে 20 হাজারই দিবেন। যান, গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসুন। জান্নাতের কথায় 1 গ্লাস পানি এনে ওকে দেয়া হলো। পানিটা হাতে নিয়ে জান্নাত মিছিমিছি বিড়বিড় করে কিছু একটা পরে সেই পানিতে ফু দিয়ে খলিল চাচার মেয়ের শরীরে ছিটিয়ে দিল। পানি ছিটানোর পর খলিল চাচার মেয়ের শরীরে থাকা জিনটা বলতে লাগলেন, ও মাগো, মরে গেলাম, আমার শরীর জ্বলে যাচ্ছে। এই আর পানি ছিটাবা না, আমি চলে যাচ্ছি, এক্ষুনি এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। কথাটা বলে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল। জিন চলে যাওয়ায় খলিল চাচার মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেলেন। এদিকে মেয়ে সুস্থ হওয়ায় খলিল চাচা তার কথা রাখতে জান্নাতকে 20 হাজার টাকা দিয়ে দিলেন। টাকা পেয়ে তো জান্নাত মহা খুশি। খলিল চাচার কাছে টাকা নিয়ে জান্নাত সেখান থেকে চলে গেলেন। এদিকে জিন বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছিল। জান্নাত বাইরে আসায় জিন বলল, কি টাকা পেয়েছে তো? হ্যাঁ পেয়েছি, তুমি তো সেই লেভেলের অভিনেতা। খলিল চাচার মেয়ের শরীরে ভর করে খুব সুন্দর অভিনয় করলে। আচ্ছা, এখন তো টাকা পেয়েছো, এখন তাহলে তোমাদের বাগানে গাছটা কাটবে না। তোমার ফোন কেনার টাকা তো হলো, তাই না? না হয়নি, সহজে তো ভালো ইনকাম হয়। কম দামি ফোন কিনে লাভ নেই, ভাবছি একটা আইফোন কিনবো। আইফোন আবার কি? টাকা তো পেয়ে গেছো, তোমার যা ইচ্ছে কেন। না না, এই টাকা আইফোন হবে না, এর জন্য আরো টাকা লাগবে। তুমি আর একটা বাড়িতে গিয়ে ভয় দেখাও বা কিছু একটা করো, ওই বাড়িতে যা টাকা পাবো এতেই হবে। এটাই শেষ কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তোমাদের গ্রামের শুরুতে যে মাস্টার বাড়ি আছে, ওই বাড়িতে কাল সন্ধ্যায় উল্টো পাল্টা কাজ শুরু করব। ঘরের চালে ঢিল ছুড়বো, তাদের ঘরের ফ্যানের সাথে লাশ হয়ে চলে থাকবো। পরে তুমি ওই বাড়িতে যাবা, সাথে একটা বোতল নিয়ে যাবা, আর ওনাকে বলবা জিনকে বোতল বন্দি করবো। এই বলে উল্টো পাল্টা মন্ত্র বলবা, আমি এসে বোতলে ঢুকবো। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত। পরের দিন সন্ধ্যার পর সেই বাড়িতে চলে গেলেন জান্নাত। সেখানে গিয়ে মাস্টার মশাই ও তার বাড়ির লোককে অনেক ডাকাডাকি করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। কেউ দরজা না খোলা জান্নাত ভাবলেন, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? এইভাবে আরো ডাকতে লাগলেন। জান্নাতের বেশ কিছুক্ষণ ডাকাডাকির ফলে মাস্টার মশাই লাইট হাতে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে এসে জান্নাতকে বললেন, কে তুমি, এখানে কি চাও?
ভূত চাই। আঙ্কেল, আমি একটা মেয়ে কবিরাজ। গ্রামে কারো বাড়িতে কোনো ভূত বা প্রেতাত্মা আসলে আমি বুঝতে পারি। আমার মনে হয় আপনার বাড়িতে কোনো সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর বলো না মা, আমাদের বাঁচাও। আমরা সবাই একটা লাশ দেখতে পাচ্ছি। লাশটা ফ্যানের সাথে ঝুলে আছে। শুধু কি তাই, আমাদের টিনের চালে কে জানে ঢিল ছুটছে। তাই ভয়ে সবাই এক রুমে বসে আছে। আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সমস্যার সমাধান হয়ে যাবে। টাকা লাগবে 50,000। এত টাকা? আমি তো গরিব, এত টাকা কই পাবো? মিথ্যাবাদী। এমনি তো আপনি মাস্টার, এছাড়া প্রাইভেট পড়ান কতজনকে, সবই জানি। 50,000 টাকা দিলে কাজ করবো, নইলে চললাম। যেও না মা, ঠিক আছে আমি রাজি। টাকা পাবে, কাজ করো। ওনার কথায় জান্নাত পুরো বাড়িতে ঘুরে একটা রুমের মধ্যে এসে চোখ বন্ধ করে বিড়বিড় করে উল্টো পাল্টা মন্ত্র পড়তে লাগলেন, আর মাঝে মাঝে হাততালি দিতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর জান্নাত সাথে করে নিয়ে আসা বোতলের মুখ খুলতেই সবাই দেখলেন কালো ধোয়ার মতো কিছু একটা এসে বোতলের মধ্যে ঢুকে পড়ল। ধোয়া বোতলের ভেতর ঢুকতেই জান্নাত সেটা বন্ধ করলেন, আর সবাইকে বললেন, এখন থেকে আর সমস্যা হবে না। আমি ভূতটাকে বন্দি করেছি। ভূতকে বন্দি করায় কথা মতো মাস্টার মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে জান্নাত বাইরে আসলো। বাইরে আসতেই জিন বলল, বাহ, তুমি তো ভালোই অভিনয় করতে পারো। তুমিও কম না, জিন হয়েও তোমার মাথায় মানুষের মতো শয়তানি বুদ্ধি। আচ্ছা, আমার দেয়া কথা রাখলাম। তোমার টাকা পেয়েছো তো, তাই না? এখন আমি চললাম, তুমি বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে বা আমার সাথে কথা বলতে চাইলে তোমাদের বাগানে কাঁঠাল গাছটার কাছে এসে আমাকে 3 বার ডাক দেবা, তাহলে আমি তোমার সামনে হাজির হব। আমি আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রেখো। ওই গাছটা কেটে ফেলো না। কথাটা বলে বাতাসে মিলিয়ে গেল জিন। এদিকে রাত করে বাইরে না থেকে বাড়িতে চলে গেল জান্নাত। বাড়িতে যাবার পর জান্নাত তো অনেক খুশি, সে ফোন কিনতে পারবে। খুশিতে খুশিতে ঘুমিয়ে পড়লো জান্নাত। কিন্তু সমস্যা হলো সকালবেলা। জান্নাত সকালে ঘুম থেকে উঠতেই দেখলেন কিছু লোক তার কাছে আসছে ভূতপরি থেকে সমাধান পেতে। মানে সবাই আসছে জান্নাত কবিরাজ এই ভেবে। এদিকে সবাইকে দেখে তো জান্নাত কি করবে বুঝতে পারছে না। এদিকে সকালবেলা এত মানুষকে দেখে জান্নাতের বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন। জান্নাতের বাবার কথার জবাবে সবাই বলতে লাগলো, আমরা সমাধান পেতে আসছি। আপনার মেয়ে জান্নাত ও কবিরাজ, আমরা ওর কাছে আসছি। কি? আমার মেয়ে কবিরাজ মানে? জান্নাত, এই জান্নাত এদিকে আয় তো মা। দেখ তো মা, ওরা কি বলে, তুই নাকি কবিরাজ। না বাবা, আমি কোনো কবিরাজ টবিরাজ না। জান্নাতের কথা সেখানে থাকা 2-3 জন বলে উঠলেন, কবিরাজ না হলে খলিল চাচা ও মাস্টার মশাই বাড়ি থেকে ভূত তাড়ালো কি করে? আমরা তো ওনাদের কাছে থেকে শুনে আসলাম। জান্নাতের বাবা বলল, জান্নাত, ওরা বলে তুই কি আসলেই কবিরাজ? না বাবা, আমি না, ওটা আমার যমজ বোন হয়তো। যমজ বোন মানে? তোর আবার যমজ বোন হলো কবে? বাবা হয়ে আমি জানি না। না মানে বাবা, সত্যি বলতে আমি স্বপ্নের মধ্যে টুকটাক একটু কবিরাজি শিখেছিলাম। একটা জিন আমাকে শিখিয়েছে, তাই ওদের একটু সাহায্য করছে। জান্নাতের কথায় সেখানে আসা সবাই বলতে লাগলো, তাহলে আমাদেরকে একটু সাহায্য করো। কেউ বলে আমার ছেলেকে পড়িতে ধরেছে, কেউ বলে জিন। এভাবে নানাজন নানান সমস্যার কথা বলছে জান্নাতকে। এমন অবস্থায় জান্নাত সবাইকে বলল, দেখুন আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি খুব ঝামেলা আছি, আপনারা চলে যান। জান্নাতের কথায় সবাই চলে গেল, একটা মহিলা গেল না। জান্নাত সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? তখন সে মহিলা কান্না করতে করতে বলে, মা, আমি খুব গরিব মানুষ, আমার একটা মাত্র মেয়ে, ও ছাড়া আমার কেউ নেই। এই মেয়েটাকে ভূতে ধরেছে। তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখো, আমার খুব উপকার হয়। আমি তোমার পায়ে পড়ি। কথাটা বলে মহিলা কান্না করতে করতে জান্নাতের পা ধরে পড়লেন। এদিকে জান্নাত অসহায় মহিলার কান্না দেখে বললেন, আরে আরে কি করছেন, পা ছাড়ুন, আমি দেখি কি করা যায়। আপনি বাড়িতে যান, আমি কাল আপনার বাড়িতে যাব, কেমন? জান্নাতের কথা মহিলা শান্ত হয়ে চলে গেলেন। এদিকে জান্নাতের বাবা এই দৃশ্য দেখে বললেন, কাল ওনার বাড়িতে গিয়ে কি করবি শুনি? তুই কি কবিরাজ? দেখলা না কেমনে পায়ে পড়ে কান্নাগুলো, তাই একটু সান্ত্বনা দিলাম। এসব বাধ্য হতো বাবা, চলো ভিতরে চলো, মা ডাকছে, নাস্তা করব। এই বলে ঘরে চলে গেলেন জান্নাত। অল্পের জন্য বাবার কাছে ধরা পড়েনি। কিন্তু ওই মহিলার কি হবে? ওনাকে যে কথা দিলাম কাল ওনার বাড়িতে যাব, মনে মনে ভাবতে লাগলো জান্নাত। এমন অবস্থায় হঠাৎ মাথায় আসলো জিনের সাথে দেখা করি, ওর সাথে দেখা করে দেখি কি বলে। কিন্তু দিনের বেলা তো বাগানে যাওয়া যাবে না, রাতে যাব। কথা মতো দিনের বেলা বাগানে না গিয়ে রাত হতেই জান্নাত চলে গেল বাগানে। বাগানে গিয়ে সে কাঁঠাল গাছের কাছে গিয়ে জান্নাত জিনকে উদ্দেশ্য করে 3 বার ডাক দিল। 3 বার ডাকার একটু পরেই জিন জান্নাতকে দেখা দিল। জিন জান্নাতকে দেখা দিয়ে বলল, কি ব্যাপার, রাত করে এখানে, কোনো সমস্যা কি? হ্যাঁ, অনেক বড় সমস্যা, ঝামেলায় পড়েছে। আমি খলিল চাচা ও মাস্টার সাহেবের বাড়িতে কবিরাজি করায় অনেকে জেনে গেছে, আর আজ সকালে অনেকে আসছে আমার কাছে সাহায্য চাইতে। এখন কি করি বলো? সবাইকে বলো তুমি ওদের কাজ করতে পারবে না। বলছি তো। আমার কথায় সবাই চলে গেলেও একজন মহিলা যাননি। উনি আমার পা ধরে অনেক কান্না করছে। মহিলার মেয়েকে নাকি ভূতে ধরেছে। অসহায় মহিলাটা দেখে মায়া হলো, তাই না করতে পারেনি। তুমি দেখো না ওনাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ওনাকে সাহায্য করতে হবে। আচ্ছা, তুমি এখানে মাত্র 2-3 মিনিট থাকো, আমি এরই মাঝে ওই মহিলার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসছি। কথাটা বলে ঝড়ের গতিতে বাতাসে মিলিয়ে গেল জিন। জান্নাতকে দেয়া কথা মতো 2-3 মিনিট পর জিন আবারও ফিরে আসলো। জিন আসতে জান্নাত বলল, কি কিছু জানতে পারলে?
হ্যাঁ, ওই মহিলা সত্যি বলেছে, উনি খুবই গরিব মানুষ। ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে একটা দুষ্ট জিনে ধরেছে। জিনটা মেয়েটাকে পছন্দ করে, ও মেয়েটাকে নিয়ে যেতে চায়। কি বলো? তাহলে এখন উপায় কি? কি করা যায়? কাল সকালে তুমি ওনার বাড়িতে যাবা। ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে সামনে বসিয়ে আমি কিছু দোয়া ও আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা পড়বা আর ওই মেয়েটার উপর ফু দিবা। এটাকে বলে রুকিয়া। তুমি যখন দোয়াটা পড়ে মেয়েটার উপর ফু দিবা, তখন ওই জিনটা মেয়েটার শরীরে ভর করবে, হাজির হবে। তখন তুমি ওনাকে জিজ্ঞেস করবা কেন মেয়েটাকে ধরেছে, কি চায়, চলে যাবে কিনা এসব। একটা কথা মনে রাখবো, ওই জিনটা কিন্তু তোমাকে অনেক ভয় দেখাবে। তুমি মোটেও ভয় পাবা না, সাহস নিয়ে কথা বলবা। আর আমি তো আছি, যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, এখন বাড়িতে যাও। আচ্ছা, একটা কথা জানার ছিল, তোমার নাম কি? আমার নাম ফারাজ। তুমিও যেমন সুন্দর, তোমার নামটাও তেমনই সুন্দর। আচ্ছা, আমি রুমে যাই তাহলে। এই বলে জান্নাত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ফারাজ জিনের কথা মতো জান্নাত চলে গেলেন সেই মহিলার বাড়িতে। ওখানে যাওয়াতে ওই মহিলা জান্নাতকে দেখে খুশি হয়ে বললেন, মা তুমি আসছো? আসো মা, বসো। ওই যে দেখো, আমার মেয়েটা পাগলের মতো হয়ে গেছে। তুমি আসছো, দেখো ওর কি সমস্যা। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে আমার কাছে নিয়ে আসুন। জান্নাতের কথা মতো ওই মহিলা ওনার মেয়েকে সামনে নিয়ে আসলেন। মেয়েটার সামনে আসায় জিনের কথা মতো জান্নাত মেয়েটাকে সামনে বসিয়ে রুকিয়া করতে লাগলেন। জিন যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে দোয়া ও কাজ করায় মেয়েটার শরীরে সেই খারাপ জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে জান্নাতকে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে আর বকা দিতে থাকে। এদিকে জান্নাত সাহস না হারিয়ে সেই খারাপ জিনটাকে প্রশ্ন করলো, তুই এই মেয়েটাকে ধরেছিস কেন? জবাবে সে জিনটা বলল, সেটা জানার তুই কে? আমি ওকে পছন্দ করি, ওকে আমি নিয়ে যাব আমার কাছে। বললেই তো হবে না, মেয়েটা খুবই গরিব, ও ছাড়া ওর মায়ের কেউই নেই, তাই বলছি ওকে ছেড়ে চলে যা। না, যাব না, প্রাণের মায়া থাকে তো চলে যায় এখান থেকে। জান্নাত ও খারাপ জিনটার কথার মাঝে সেখানে ফারাজ জিন চলে আসে। ফারাজ জিনকে দেখে ওই খারাপ জিনটা রেগে গিয়ে বলে, ও তাহলে এই ব্যাপার, তুই তাহলে আমাকে ছাড়াতে আসছিস? কথাটা বলে খারাপ জিনটা ফারাজ জিনের উপর আক্রমণ করে বসে। শুরু হয় তাদের মাঝে লড়াই। ওদের দুজনের লড়াই শুধু জান্নাত দেখতে পেত, মহিলা আর ওনার মেয়ে দেখতে পেতেন না। এইভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ফারাজ জিন সে জিনকে অনেক মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। খারাপ জিনটা সেখান থেকে চলে যাওয়ায় ফারাজ জিন জান্নাতকে ইশারা করায়। জান্নাত সেই মহিলাকে বলে, আন্টি আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়েছে। খারাপ জিনটা আপনার মেয়েকে ছেড়ে চলে গেছে। এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। তবুও রাত করে আপনার মেয়েকে কোথাও একা যেতে দিবেন না। জান্নাতের কথায় সেই মহিলা কান্না ভরা চোখে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব মা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তো গরিব মানুষ, আমার কাছে তো সবার মতো টাকা নাই, এই কয়টা টাকা আছে শুধু। নাও মা, টাকাটা রাখো। আরে না না আন্টি, আপনার টাকা আমার লাগবে না। আপনার বাড়িতে এসে দেখলাম থাকার মতো ঘরটুকুও ভালো মতো নেই, ঠিক মতো খেতে পারেন কিনা জানি না। আন্টি, আপনি আমার এই টাকাগুলো রাখুন, এগুলো দিয়ে একটা ঘর তুলে নেবেন। এত টাকা? না মা, তুমি আমার উপকার করেছো, আমি কোথায় তোমাকে টাকা দিব? উল্টো তুমি আমাকে দিচ্ছ। লাগবে না মা তোমার টাকা। আন্টি, না করবেন না, আমি আপনার মেয়ে হয়ে টাকাটা দিচ্ছি, নেন আর ভালো করে একটা ঘর তুলে নেবেন। জান্নাতের এমন ব্যবহারে সে মহিলা ও তার মেয়ে জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে ওদের কান্নায় জান্নাতের চোখে কোণেও পানি চলে আসছিল। জান্নাত ওদেরকে শান্ত করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই ফারাজ জিন মানুষের রূপে জান্নাতের সাথে হাঁটতে হাঁটতে জান্নাতকে বলে, বাহ, তুমি তো অনেক দয়ালু, তোমার মনে দেখি অন্যের জন্য অনেক মায়া। আমি আবার কি করলাম যে এই কথা বলছো? তুমি যে মহিলাটাকে টাকাগুলো দিলা, ওগুলো তো তোমার ফোন কেনার টাকা, তাই না? এখন ফোন কিনবা কি দিয়ে? এখন আর ফোন কিনবো না। আসলে ওনাকে দেখে আমার এত মায়া হলো যে ফোন কেনার পুরো টাকাটা ওনাকে দিয়ে আসলাম। ওনার থাকার মতো ভালো একটা ঘর নেই। তুমি বলো, ওনাকে দেখে কার না মায়া হবে? সেটা ঠিক। তোমার এই সততা ও অন্যের জন্য মায়া দেখে আমি খুব খুশি হয়েছি, বিষয়টা খুবই ভালো লেগেছে। আমি তো কিছুই করিনি, সব তো তুমি করেছো। তুমি ওই মহিলার মেয়ের সাথে থাকা খারাপ জিনটাকে তাড়িয়ে দিলা, উপকার করলা তুমি, কিন্তু প্রশংসা পেলাম আমি। এটা তো ঠিক হলো না। তোমাকে ছাড়া তো উপকার করতে পারতাম না, তাই না? আচ্ছা, একটা কথা বলো। কি কথা? আমার দিকে তাকিয়ে বলো। তাকালাম। আমাকে তোমার কেমন লাগে? যা, আমার শরম করে বলতে পারবো না। জিন বলল, আমাকে দেখে তোমার প্রেম করতে ইচ্ছে করে না? ভাল লাগে না আমাকে? সত্যি বলতে তোমাকে কদিন ধরে দেখি, কথা বলি, কিন্তু এসব নিয়ে কখনো ভাবিনি। তুমি তো আমার মনের মধ্যে ভাবনা ঢুকাই দিলে। এখন কি হবে? যেটা হবার সেটাই হবে। মনের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছো। এখন তো তোমার সাথে কথা বলতে লজ্জা লাগছে। তোমাকে ভালোবাসবো, ভালো লাগবে, এসব কথা কখনো মাথায় আসেনি। এখন তো আসছে? হ্যাঁ, আসছে। আচ্ছা, আমাকে কি তোমার ভালো লাগে? তোমার মতো এতদিন আমিও তোমাকে নিয়ে এসব ভাবিনি, কিন্তু আজ তোমার সততা, অন্যের প্রতি ভালোবাসা ও মায়া দেখে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে। কথাটা বলে জিন বাতাসে মিলিয়ে গেল।
জিনের এমন রোমান্টিক কথায় জান্নাত হা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তাহলে আমাকে ওর ভালো লাগে ভাবতে ভাবতে বাড়ির দিকে যেতে লাগলো জান্নাত। বাড়িতে যাওয়ার পর জান্নাতের বাবা জান্নাতকে বলল, কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম বাবা। বান্ধবীর বাড়িতে গিয়েছিলি নাকি কারো বাড়িতে কবিরাজি করতে গিয়েছিলি? এসব কি শুরু করলি তুই? তুই কি এখনো ছোট আছিস বলতো? বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে, তাই এসব উল্টোপাল্টা কথা যেন আর কারো মুখের থেকে না শুনি। কথাটা বলে জান্নাতের বাবা বাইরে গেল। এদিকে জান্নাত রুমে গিয়ে ফারাজ জিনের কথা ভাবতে লাগলো। ফারাজের সাথে বেশ কিছুদিনের পরিচয়, কিন্তু ওকে ভালোবাসবো এসব নিয়ে কখনো ভাবিনি। আজ ফারাজ আমাকে ভালো লাগার কথা বলায় আমারও তো ওকে ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছি ফারাজকে। এসব ভাবতে ভাবতে দিনটা পার করলেন জান্নাত। দিন পেরিয়ে রাত হতে জান্নাত চলে গেল বাগানে কাঁঠাল গাছটার কাছে। সেখানে গিয়ে জান্নাত বলল, ফারাজ কোথায় তুমি? এই ফারাজ, ওই ভূত সামনে আসো। কি হলো, আমাকে পাগল করে সামনে আসছো না কেন? ফারাজ, ওই বয়ফ্রেন্ড। জান্নাত, আমি এদিকে, তোমার পেছনে। পেছনে তাকাও। জিনের কথা জান্নাত পেছনে তাকাতে ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। জান্নাতের জ্ঞান হারানোর একটু পর ফারাজ জিন বলল, জান্নাত, এই চোখ খুলো। জান্নাত, কি হয়েছে তোমার? জিনের ডাকে বেশ কিছুক্ষণ পর জান্নাতের জ্ঞান ফিরতে জান্নাত জিনকে জড়িয়ে ধরে বলে, ফারাজ, আমি ভয় পেয়েছি, খুব ভয়ঙ্কর জিনকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছি। আরে বাবা, ওটা তো আমিই ছিলাম। আমি মজা করে ভয়ঙ্কর রূপে এসেছি। দেখতে চাইলাম তুমি কতটা সাহসী, কিন্তু তুমি তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেললা। সত্যি তুমি ওটা ছিলা? দুষ্টু, জানো কতটা ভয় পেয়েছিলাম। যাও, তোমার সাথে কথা নাই। বাবা, এতটা অভিমান! আমার সাথে কথা বলার জন্য তো দেখা করতে আসছো, তাই না? হ্যাঁ, তা আসছি, কিন্তু এখন আর কথা বলবো না, চলে যাচ্ছি। কোথায় যাবা? তুমি কোথায় আছো দেখো একবার। আরে ঠিকই তো, এটা তো খেয়াল করিনি। আমি কোথায়? এটা কোন জায়গা? ওই ভূত, আমাকে কোথায় নিয়ে আসছো? পাহাড়ের ওপর। জায়গাটা বেশ ভালো লাগে, এখান থেকে চাঁদটা কত সুন্দর লাগে দেখো। কিন্তু আমার তো ভয় করছে, আমাকে রেখে আসো। একটু থাকো, তারপর রেখে আসবো, ভয় পেও না। আচ্ছা জান্নাত, আমি তো বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগার কথা। তুমি তো বললে না আমাকে ভালো লাগে কিনা? ভালো লাগে, তাই তো রাত করে তোমার কাছে ছুটে আসি। সারাদিন তোমার কথা ভাবছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। এখন কি হবে? এখন কি হবে মানে? দুজন দুজনকে ভালোবাসবো। দুজন দুজনকে ভালোবাসবো বললে কি হবে? তুমি কি আর আমি কি দুজন আলাদা জাতি? তোমার পরিবার না আমাকে মেনে নেবে, না আমার পরিবার তোমাকে। ওসব পরে দেখা যাবে, ওসব এখন ভেবো না তো। আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়িতে কখন রেখে আসবা? রেখে আসবো, তার আগে চোখ বন্ধ করো, তোমাকে একটা জিনিস দেব। তাই নাকি? কি দিবা? আচ্ছা, চোখ বন্ধ করলাম, দাও। এবার চোখ খোলো, এটা তোমার, নাও। আরে এটা তো ফোন। ফোন তুমি কোথায় পেলে? জিন বলল, তোমার জন্য কিনে নিয়ে আসছি। তুমি ফোন কেনার টাকাগুলো ওই অসহায় মহিলাকে দিলে না ওনার ঘর ওঠানোর জন্য। তোমার কাছে তো আর টাকা নাই, তাই এটা তোমাকে দিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি জিন হয়ে ফোন কিনলা কেমনে? টাকা পেলে কোথায়? দেখো জান্নাত, আমাদের মধ্যে অনেক জিন মানুষ রূপে তোমাদের হাটে বাজারে মিষ্টির দোকানে বা ফলের দোকানে যায় জিনিস কিনতে। আমাদের জিন জাতির কাছে কিছু সম্পদ থাকে, সোনা রূপা বা সোনার মোহর ইত্যাদি অনেক কিছু। তো আমি ওগুলো বেচে মানুষ রূপে তোমার জন্য ফোন কিনে নিয়ে আসছি। ফোনটা ভীষণ সুন্দর। তুমি তো আমাকে ফোন দিলা, আমি তোমাকে কি দিই বলো? ভালোবাসা দিও, এতেই হবে। আর আমার কথা গোপন রাখবে, কখনো কেউ জানলে সমস্যা হবে। এখন চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। কথাটা বলে জিন জান্নাতকে ওর বাড়িতে রেখে গেল। বাড়িতে আসার পর সবকিছু স্বাভাবিক, জান্নাত স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লো। এভাবে ফারাজ জিনের সাথে চলতে লাগলো জান্নাতের প্রেম। দুজনেই রোজ দেখা করতো, কথা বলতো। এভাবে দুজনে ভালোবাসায় কেটে যায় 6টি মাস। 6 মাস পর এক রাতে জান্নাত ফারাজ জিনের সাথে কথা বলার এক ফাঁকে জান্নাত ফারাজকে বলল, আচ্ছা ফারাজ, তোমাকে কিছু বলার ছিল। কি কথা বলো? মা বাবা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে, এখন কি করি বলো তো? তাই নাকি? এখন কি করবা তাহলে? কি করবো মানে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। ফারাজ, আমি মা বাবাকে তোমার কথা জানাই, তুমিও তোমার মা বাবাকে আমার কথা জানাও, কিন্তু এটা কি মেনে নেবে? বলে তো দেখো মেনে নেয় কিনা। তুমিও তোমার মা বাবাকে বলো। ওকে ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে যাও, গিয়ে তোমার মা বাবাকে আজকে রাতেই সব খুলে বলো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে জান্নাত বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে মা বাবাকে ডাক দিলে জান্নাত বলল, মা বাবা, তোমাদের কিছু বলার ছিল। কি কথা বল? বাবা, তোমরা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছো তাই না? মা বলল, হ্যাঁ। ভালো কথা, ভালো কোনো ছেলে পেলে বিয়ে দেব। কেন, তুই কি বিয়ে করতে চাস না? তোর কি পছন্দের কোনো ছেলে আছে? হ্যাঁ মা, কিন্তু সে ছেলে মানুষ নয়। বাবা বলল, মানে? ছেলে মানুষ নয় মানে? তোর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে খুলে বল। আসলে বাবা, কি করে যে বলি, তোমরা শুনলে কি বলবা বুঝতে পারছি না। বাবা, আমি যাকে পছন্দ করি, বলতে পারো ভালোবাসি, সে কোনো মানুষ নয়, সে একটা জিন। কি? একটা জিনকে ভালোবাসিস? কথাটা বলে উঠছিল জান্নাতের মা। এদিকে কথাটা শুনে জান্নাতের বাবা বলল, ও, এজন্যই অনেকে তোকে কবিরাজ বলে। তোর পছন্দের জিনটা মনে হয় তোর হয়ে কাজ করে, তাই না? হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ও জিন জাতি হলেও অনেক ভালো বাবা। যতই ভালো হোক, ও একটা জিন। আমরা এটা মানি না, মানতে পারি না।
জান্নাতের মা, চুপ করো। যা হবার হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওই জিনটার সাথে জান্নাতের প্রেম হয়ে গেছে। এখন ওই জিন কখনো জান্নাতকে ছাড়বে না, আমরা যতই চেষ্টা করি। আমাদের এখন মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই। জান্নাত বলল, কি সত্যি বাবা, তুমি মেনে নিয়েছো? উফ, আমার বিশ্বাস হচ্ছে না। মেনে নিয়েছি এর মানে এই না যে এখনই জিনের সাথে তোর বিয়ে দেবো। কদিন যাক, তারপর কেমন? এখন ঘুম, অনেক রাত হয়ে গেছে। কথাটা বলে জান্নাতের মা বাবা চলে গেলেন। এদিকে জান্নাত খুশি মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জান্নাতের ঘুম ভাঙতে জান্নাত দেখলো ওর ফুপা, ফুপি, ফুপাতো ভাই, ছোট খালা, বড় খালা, খালাতো ভাই, বোনেরা সবাই আসছে বাড়িতে। সবাইকে দেখে জান্নাত ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, সবাই আসছে কেন বাড়িতে? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, তোর বিয়ের অনুষ্ঠান। মানে মজা করছো নাকি? মজা না, সত্যি। রাতে না বললা এখন বিয়ে দেবে না? জেনের সাথে বিয়ের আয়োজন করে আমাকে সারপ্রাইজ দিলা নাকি? জেনের সাথে বিয়ে দিবে কে বললো? আজ তোর বিয়ে হবে তোর ফুফাতো ভাইয়ের সাথে। কি, ফুফাতো ভাইয়ের সাথে? মানে হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আজ একটু পরেই তোর ফুফাতো ভাইয়ের সাথে তোর বিয়ে হবে। কি ভেবেছিস তুই জিনকে ভালোবাসবি, বিয়ে করবি? কথাটা আমরা মেনে নিয়েছি? না, মেনে নেইনি, কখনো নিব না, এটা সম্ভব না। খুব বার বেড়ে গেছিস, তাই না? আজ একটু পর তোর বিয়ে হবে তোর ফুফাতো ভাই রাফির সাথে। জান্নাত বলল, না, আমি ওকে বিয়ে করতে পারবো না। জান্নাতের কথাটা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর বাবা বলল, পারবি না মানে? পারতে হবে। আমি আর একটা কথাও শুনতে চাই না। এই ব্যাগে বিয়ের জন্য যা যা লাগে সব আছে, একটু পরে রেডি হয়ে নিবি। কথাটা বলে জান্নাতের বাবা মা জান্নাতকে রুমে আটকে রেখে দরজা বন্ধ করে চলে গেল। এটা কি হলো ভাবতে লাগলো জান্নাত। ও যে ফারাজ জিনকে অনেক ভালোবাসে, ফারাজকে ছাড়া কাউকে বিয়ে করতে চায় না। মা বাবা জোরাজোরি করে বিয়ে দিচ্ছে। রুমে একা মনে কেঁদে চলেছে জান্নাত। জান্নাত কাঁদছেন আর ফারাজকে ডাকছে, কিন্তু ফারাজ জিন তো আসে না। এদিকে কিছুক্ষণের মধ্যে বিয়ে। জান্নাত তার ফুফাতো ভাইকে বিয়ে করতে চান না, তাই অনেক কষ্টে একটা ডিসিশন নিয়ে নিল। কিছুক্ষণ পর জান্নাত বিয়ের জন্য রেডি হচ্ছে কিনা এটা দেখতে ওর মা রুমে আসতে চিৎকার দিয়ে সবাইকে বলতে লাগলো, সবাই তাড়াতাড়ি আসো, জান্নাত বিষ খেয়েছে। একটা কথা, ভালোবেসে কাউকে না পেয়ে বিষ বা গলায় দড়ি দিয়ে মরবেন না। এটা একটা পাপ কাজ, এটা করলে প্রিয় মানুষকে ফিরে পাওয়া যায় না। গল্প লেখার খাতির এটা বলতে হচ্ছে আর কি। জান্নাতের মায়ের ডাকে সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখলো জান্নাত বিষ খেয়ে পড়ে আছে বিছানায়। এই অবস্থায় জান্নাতের বাবা সহ 2-1 জান্নাতকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাবার বেশ কিছুক্ষণ পর ডাক্তার জান্নাতের মা বাবাকে বললেন, আপনাদের কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ, জান্নাত এখন বেশ খানিকটা সুস্থ আছে। আপনারা চাইলে কালকে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা জান্নাতের মা বাবার ভয় কেটে যায়। তারা ভেবেছিল তাদের একটা মাত্র মেয়ে মারা গেল কিনা। যাই হোক, জান্নাত হাসপাতালে বেশ খানিকটা সুস্থ হওয়ার পরের দিন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে যাবার পর জান্নাতের বাবা জান্নাতকে বলে, দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে হারালে আমরা কাকে নিয়ে থাকবো বল? তুই কেন পাগলামি করতে গেলি, বিষ খেতে গেলি কেন? আচ্ছা, তোর বিয়ে দেবো না, তবু এমন পাগলামি আর করবি না, তুই নর্মালভাবে চলাফেরা করবি। তবে আরেকটা কথা শুনে রাখ, আমরা তোর মা বাবা হয়ে একটা জিনকে মেনে নিতে পারি না, কখনো মানবো না। তুই জিনের সাথে দেখা করিস না বন্ধুত্ব করিস সেটা তোর ব্যাপার, কিন্তু কখনো যেন তোর জন্য কারো কথা না শুনি। কথাটা বলে জান্নাতের মা বাবা রুমে গেল। এদিকে জান্নাত শুয়ে শুয়ে ফারাজ জিনের কথা ভাবতে লাগলো। 2 দিন ধরে দেখা নেই, কথা নেই। এই ভাবতে ভাবতে দিনটা পার হয়ে রাত এলো। রাত হতেই জান্নাত চলে গেল বাগানে। সেখানে গিয়ে জিনকে ডাকতেই ফারাজ জিন এসে জান্নাতকে বলল, জান্নাত, 2 দিন কই ছিলা? হাসপাতালে ছিলাম। মা বাবাকে তোমার কথা বলতে ওনারা আমাকে ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেজন্য বিষ খেয়েছি। কি, তুমি বিষ খেয়েছো? কিন্তু কেন এমন পাগলামি করতে গেছো? তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, তাই? আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলেই তো এসব অভিনয় করতে হলো। অভিনয় মানে? আরে, তোমাকে ছাড়া অন্য কোথাও তো বিয়ে করতে চায় না। এদিকে মা বাবাও তোমাকে মেনে নিচ্ছে না, জোর করে অন্য কোথাও বিয়ে দিচ্ছে। বিয়েটা ভাঙতে বিষ খাবার অভিনয় করেছি, সবাই মনে করেছে আমি বিষ খেয়েছি, কিন্তু আমি তো বিষ খাইনি, ভিটামিন ওষুধ খেয়েছি। হায় রে, তুমি কোন লেভেলে দুষ্ট! কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, আমি তো বিষ খাইনি। তাহলে আমাকে হাসপাতালে নেবার পর ডাক্তার কি করলো? উনি বুঝতে পারলো না কেন যে আমি বিষ খাইনি, ভিটামিন খেয়েছি? বুঝবে কি করে, কারণ ডাক্তারটা যে আমি ছিলাম। মানে কি বলো তুমি? মানে শোনো, আমি তোমার বাড়ির পেছনে বাগানে থাকি, এখান থেকে তোমার বাড়ি দেখা যায়। আমি যখন দেখলাম তোমার বাড়িতে অ্যাম্বুলেন্স আসছে তোমাকে নিতে, তখনই আমি তোমার পেছনে, আমি বুঝতে পারি তুমি বিষ খাওনি, তাই তোমার পেছন পেছন হাসপাতালে গিয়ে ডাক্তারের রূপে তোমার ও তোমার মা বাবার সামনে আসি। ভাগ্য ভালো আমি ডাক্তার রূপে ছিলাম, আমি না হয়ে অরিজিনাল ডাক্তার হলে তো ধরা পড়ে যেতে। হ্যাঁ, তাই তো। উফ, তুমি যে আমার কি উপকার করলা! তুমিও দেখি কম অভিনয় জানো না, তোমার কাছ থেকে শিখেছি। তাই না? অভিনয় না করলে তো মা বাবা তোমাকে মেনে নিত না। এখন মা বাবা তোমাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু বলেছে বিয়ে দিবে না। সময় হলে হয়তো ঠিকই মেনে নিবে, বিয়ে দিবে। এসব বাদ দাও, রাত অনেক হয়েছে, রুমে গিয়ে ঘুমাও।
আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। কথাটা বলে চলে গেল জান্নাত। এর ঠিক 2 দিন পরের ঘটনা। এক রাতে জান্নাত ফারাজের সাথে দেখা করতে আসার পর ফারাজ বললেন, জান্নাত মন খারাপ নাকি তোমার? হ্যাঁ মন খারাপ। ফারাজ, তোমাকে একটা ব্যাপারে সাহায্য করতে হবে। কি করতে হবে বলো? আমার বান্ধবী সামিয়া ও তার পরিবার একটা ঝামেলা আছে, জিন ঘটিত ঝামেলা। একটা খারাপ জিন ওদের পরিবারের সাথে লেগেছে। জিন আমার বান্ধবীর বড় আপুকে কয়েক মাস আগে মেরে ফেলেছে, জানো? তাই নাকি? তা এখন কি করতে হবে সেটা বলো। বান্ধবীর পরিবারকে একটু সাহায্য করতে হবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না কোনো সমস্যা কিনা, আর এর সমাধান কিভাবে হবে। জান্নাতের কথায় ফারাজ জিন রাজি হয়ে কিছুক্ষণের জন্য চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে ফারাজ জান্নাতকে বলল, জান্নাত আমি তো খোঁজ নিয়ে আসলাম। আমার মনে হয় এই ঝামেলায় না জড়ানোই ভালো, কারণ খুব খারাপ ও শক্তিশালী একটা জিন তোমার বান্ধবীর পরিবারের সাথে লেগেছে। কি বলো? তাহলে উপায় কি? সামিয়া আমার ভালো বান্ধবী, ওর আর ওর পরিবারকে কি কোনোভাবে সাহায্য করা যায় না? আসলে সমস্যাটা সমাধান করতে পারবো, কিন্তু পরে যদি ওই জিনটা তোমার বা তোমার পরিবারের পিছু লাগে তাহলে উপায়? জান্নাতের কথায় ফারাজ জিন বলল, উপায় একটা আছে, তুমি চিন্তা করো না। তুমি কালকে তোমার বান্ধবীর বাড়িতে যাবে, সেখানে গিয়ে ওদের সাথে কথা বলে বিষয়গুলো শুনবে। আমি অদৃশ্যভাবে তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবে আমার আরো 4 বন্ধু। তুমি তোমার বান্ধবীর কাছে সব ঘটনা শুনে তোমার বান্ধবীর ওপরে ওই জিনটাকে হাজির করবে। কিভাবে হাজির করবে সেটা আমি শিখিয়ে দেবো। ওই জিনটাকে তোমার বান্ধবীর উপরে হাজির করার পর তুমি জিজ্ঞেস করবে ও কেন ওদের পিছনে লেগেছে আর কেনই বা কষ্ট দিচ্ছে। ওই জিনটাকে আরো জিজ্ঞাসা করবা ওকে ছেড়ে যাবে কি যাবে না। ফারাজ জিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জান্নাত বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত। এদিকে জান্নাত বাগানে ফারাজ জিনের সাথে দেখা করে কথা বলে। এই বিষয়টা ওর মা বাবা দেখে ফেলে আর জান্নাতকে বলে, জান্নাত রাত করে বাগানে কেন? কি ওখানে? বাবা তোমরা তো সবই জানো, আসলে আমাদের বাগানের কাঁঠাল গাছটা আছে না, ওই গাছে থাকে ফারাজ জিন। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তাই নাকি? আমাদের গাছ থেকে আমার মেয়ের সাথে প্রেম করে, এটাও এখন দেখতে হচ্ছে? কই, আমরা তো কাউকে দেখলাম না, শুধু তোকে দেখলাম। তুই বাগান থেকে একাই আসলি, এখানে তো কেউ নেই। মা তোমরা তো ওকে দেখতে পাবা না, ফারাজ তো অদৃশ্য হয়ে থাকে, আমি ওকে দেখতে পাই। ও আচ্ছা, রুমে যা, রুমে গিয়ে ঘুমা। রাত বেরোতে এভাবে বাগানে যাবে না, কখন কি হয় বলা তো যায় না। মায়ের কথাটা শুনে জান্নাত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফারাজ জিনের কথা মতো জান্নাত চলে গেল বান্ধবী সামিয়ার বাড়িতে। ওখানে যাওয়ার পর ওর বান্ধবীর মুখে পুরো ঘটনা শুনল। সামিয়া বলল, জান্নাত তুই তো জানিস আমাদের পরিবারের আগে থেকে জিন ভূতের সমস্যা। মাঝখানে ভালো থাকলেও আবারও নতুন করে সমস্যা শুরু হয়েছে। এখন রাত হলে ভয় থাকতে পারি না। মা বাবা আমি সবাই রাত হয়ে ভয়ঙ্কর কিছু দেখতে পাই, কখনো লাশ রুমে, কখনো ভয়ঙ্কর রূপে। জান্নাত বলল, সামিয়া চিন্তা করিস না, আমি টুকটাক কবিরাজি জানি। কিভাবে জানি, কিভাবে শিখলাম পরে জানতে পারবে। এখন যা বলি তাই কর। আচ্ছা আমার কি করতে হবে বল? রকিয়া করতে হবে। আমি তোর উপরে ওই জিনটাকে হাজির করব আর কথা বলবো। সামিয়ার বাবা বলল, মা তুমি আসলে এসব পারবা তো? জান্নাত এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? না তোর কোনো সমস্যা হবে না আঙ্কেল আন্টি, আমি এখন সামিয়ার উপরে ওই জিনটাকে হাজির করব, আপনারা ভয় পাবেন না কেমন? কথাটা বলে সামিয়াকে সামনে বসিয়ে জান্নাত ফারাজ জিনের কথা মতো কাজ শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সামিয়ার ওপর সেই শক্তিশালী খারাপ জিনটা হাজির হলো। জিনটা সামিয়ার উপর হাজির হয়ে হুঙ্কার করতে লাগলো, মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলবে, সব তছনছ করে দিবে। সেই জিনটার এমন অবস্থায় জান্নাত কিছুটা ভয় পেলেও মনে সাহস নিয়ে বলল, হুঙ্কার বন্ধ কর আর বল সামিয়া ও তার মা বাবার পেছনে কবে ছাড়বি। জান্নাতের কথা সামিয়ার ভেতরে থাকা জিনটা হাসতে হাসতে বলল, তুই কে রে পিচ্ছি মেয়ে, আমাকে এসব জিজ্ঞেস করার? আর তোর সাহস কি করে হয় আমাকে এখানে হাজির করার? আমি তোকে তো মারবো, তোর পরিবারকেও শেষ করব। ভালোই ভালো এখান থেকে চলে যা। কে কাকে মারে সেটা দেখা যাবে, আগে তুই বল সামিয়া ও তার পরিবারকে ছেড়ে চলে যাবে। না যাব না, তোকে আবারও সতর্ক করলাম, এখান থেকে পালা। জান্নাত ও জিনটার তর্কাতর্কের মাঝে সেখানে ফারাজ জিন চলে আসলো, সাথে নিয়ে আসলো 4 জন বন্ধু জিনকে। ফারাজ সেখানে আসায় জান্নাত খেয়াল করলো সামিয়ার শরীরে থাকা জিনটা সামিয়ার শরীর ছেড়ে চলে গেল। এদিকে জিনটাও চলে যাবার পর ফারাজ ও তার বন্ধুরা চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কোনো খোঁজ খবর বা সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ পর ফারাজ জিন জান্নাতকে দেখা দেয় আর ইশারা করে বুঝিয়ে দেয় সমস্যার সমাধান হয়েছে। জিনের ইশারা পেয়ে জান্নাত সামিয়া ও সামিয়ার মা বাবাকে বললেন, আঙ্কেল আশা করি সমস্যার সমাধান হয়েছে, এখন থেকে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমি এখন বাড়িতে চলে যাই, এরপর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কথাটা বলে জান্নাত বাড়ির দিকে আসতে লাগলো। বাড়ির দিকে আসার সময় রাস্তায় ফারাজ জান্নাতের কাছে আসলো। ফারাজ কাছে আসায় জান্নাত প্রশ্ন করলো, ওই জিনটা হঠাৎ সামিয়ার শরীর থেকে চলে গেল কেন? চলে যায়নি, আমাদেরকে দেখে পালাতে চেয়েছিল, আমরা ধরে ইচ্ছা মতো মেরেছি। যদিও ও শক্তিশালী, কিন্তু আমরা তো 5 জন ছিলাম, মায়ের খেয়েও চলে গেছে।
কিন্তু বলা যায় না, আবারও আসতে পারে। তুমি বাড়িতে যাও, আর রাত করে একটু সাবধানে থেকো। কথাটা বলে চলে গেলেন ফারাজ জিন। এদিকে জান্নাতও বাড়িতে চলে গেল। জান্নাত বাড়িতে যাওয়ার পর রাতে জান্নাতের সাথে কিছু না ঘটলেও ওর মা বাবার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মধ্যরাত জান্নাতের মা বাবা দুজনেই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠে বসে। জান্নাতের মা বাবা দুজনে একসাথে ঘুম ভেঙে যাওয়ায় জান্নাতের বাবা জান্নাতের মাকে বলে, কি জান্নাতের মা, কি হয়েছে, চিৎকার দিলে কেন? জান্নাতের বাবার কথায় জান্নাতের মা বলেন, আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখলাম 4-5টা লম্বা উঁচা অবয়ব একটা খাটলিতে করে একটা লাশ নিয়ে যাচ্ছে। জানো জান্নাতের বাপ, লাশটা কার? লাশটা ছিল জান্নাতের। জান্নাতের মায়ের মুখে কথাগুলো শুনে জান্নাতের বাবা অবাক হয়ে বললেন, আরে আমিও তো একই স্বপ্ন দেখেছি, দুজনে একই সময় একই স্বপ্ন দেখলাম, এর কারণ কি? এর কোনো কারণ না খুঁজে পেয়ে জান্নাতের মা বাবা ভয়ে ভয়ে আবারও ঘুমিয়ে পড়লেন। বাকি রাতটুকু আর কোনো সমস্যাই হয়নি, কোনো ভয়ের স্বপ্ন দেখেনি। পরের দিন সকাল হতে জান্নাতের মা বাবা তার এই স্বপ্ন দেখার বিষয়টা জান্নাতকে খুলে বলে। মা বাবা এমন অবাক করা ভয়ঙ্কর স্বপ্নের কথা শুনে বেশ অবাক হন। জান্নাত, কি হচ্ছে এসব ভাবতে না ভাবতে বান্ধবী সামিয়ার ফোন আসলো। ফোন রিসিভ করতে সামিয়ার চাচাতো বোন জানালো সামিয়া ও তার মা বাবা হাসপাতালে ভর্তি, ওদের খুব খারাপ অবস্থা। গতরাতে কে বা কারা ওদেরকে মেরে রক্তাক্ত করেছে। সামিয়ার চাচাতো বোনের কথাগুলো শুনে জান্নাত এক মুহূর্ত দেরি না করে চলে গেল বাগানে, আর ফারাজ জিনকে ডাকতে লাগলো। জান্নাতের ডাকে ফারাজ জিন হাজির হয়ে জান্নাতকে বলল, বলতে হবে না কিছু, খবর পেয়ে গেছি। ফারাজ, কেন এমনটা হচ্ছে বলো? ওই জিনটাকে নাকি মেরে তাড়িয়ে দিয়েছ, তাহলে আবার কিভাবে আসলো? এসে সামিয়া ও ওর মা বাবাকে মেরেছে, এদিকে আমার মা বাবাকেও স্বপ্নে ভয় দেখিয়েছে। ওকে মেরে তাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ও পরে রাগের বশে ওর বন্ধু জিনকে নিয়ে এসে সামিয়া ও ওর মা বাবার উপর আক্রমণ করে। এখন তাহলে কি করব? সামিয়ার মতো যদি আমার মা বাবা ওপরেও আক্রমণ করে তখন কি হবে? সেটা করতে পারবে না, আমি তোমাদের সবসময় পাহারায় রাখবো। সব থেকে ভালো হয় তুমি ও তোমার মা বাবা কয়েকটা দিন তোমার খালা বা মামার বাড়িতে থেকে আসো। এর মাঝে আমি আমার বন্ধু জিনদের নিয়ে ওই খারাপ জিনদের সাথে যুদ্ধ করব। তোমার যদি কিছু হয়, আমার কিচ্ছু হবে না। তুমি আজ বা কাল তোমার খালার বাড়িতে চলে যাও, কেমন? এখন বাড়িতে যাও আর তোমার মা বাবাকে বুঝিয়ে বলো। ফারাজ জিনের কথায় জান্নাত বাড়িতে গিয়ে ওর মা বাবাকে সব ঘটনা খুলে বললেন। জান্নাত এটাও বললেন, বাড়ি ছেড়ে খালা বা মামার বাড়িতে থেকে আসতে হবে কদিন, বাড়িতে থাকলে সমস্যা হতে পারে। জান্নাতের কথায় ওর মা বাবা ভীষণ ডাকাডাকি করে। জান্নাতের বাবা রেগে বলেন, কতবার বলেছে এসব কবিরাজি না করতে, মিছিমিছি কেন ঝামেলা জড়াতে গেলি? তুই যদি কবিরাজ না হয়ে সামিয়ার বাড়িতে না যেতি তাহলে আমাদের পেছনে ওই খারাপ জিনটা লাগতো না। এখন তো ভয়ে ভয়ে থাকতে হবে, কি না কি জানি হয়। সামিয়ার মা বাবার মতো আমাদের উপরও যদি আক্রমণ হয়, বাবা ওই জিনটা আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে, তাই ফারাজ বাড়ি ছেড়ে দূরে কদিন থাকতে বলবো। আর ফারাজ আমাদেরকে পাহারায় রাখবে বলেছে, তো কি আর করার, বিপদে পড়েছি, যেতে তো হবে। চলো সবাই কদিন তোর মামার বাড়িতে থেকে আসি। জান্নাতের বাবার কথায় ওর মাও রাজি হয়ে গেল। মা বাবা যেহেতু রাজি, তাই সেদিন বিকেলে জান্নাত ও ওর মা বাবা জান্নাতের মামা বাড়িতে চলে গেল। মামা বাড়িতে যাওয়ার পর 1 দিন 2 দিন এরকম ভাবে 7টা দিন কেটে যায়। এই 7 দিনে জান্নাতের কাছে ফারাজ জিন আসেনি। ফারাজ জান্নাতের কাছে না আসায় জান্নাত খুব চিন্তিত হয়ে পড়েন, ফারাজের কিচ্ছু হয়নি তো। এদিকে 7 দিন কেটে যাবার পরও যখন কোনো সমস্যা হচ্ছিল না, তাই জান্নাতের মা বাবা ভাবেন বাড়িতে চলে আসবেন। যেই কথা সেই কাজ, জান্নাতের মা বাবা ওর মামা বাড়ি থেকে বাড়িতে আসতেই ফিরতে থাকেন। বাড়িতে ফিরতে রাত হয়ে যাওয়ায় গ্রামে কোনো রিক্সা বা অটো পাচ্ছিল না। রিক্সা বা অটো না পাওয়ায় জান্নাত ও ওর মা বাবা হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিলেন। জান্নাতদের বাড়িতে আসার আগে 3 রাস্তার একটা মোড় পড়ে। সেই 3 রাস্তার মোড়ে আসতেই জান্নাত ও তার মা বাবা থমকে দাঁড়িয়ে যায়, কারণ ওনাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল একটা ভয়ঙ্কর জিন। নিজেদের সামনে ভয়ঙ্কর জিনটাকে দেখে পেছনে ঘুরে দৌড়াতে যাবে, ঠিক তখনই পেছনে ঘুরে দেখলেন সেদিকেও একটা ভয়ঙ্কর বিশাল আকারের জিন দাঁড়িয়ে আছে। জান্নাত ও জান্নাতের মা বাবা পেছনে ঘুরে দেখলেন সেদিকেও একটা ভয়ঙ্কর বিশাল আকারের জিন দাঁড়িয়ে আছে। সামনে পেছনে 2 দিকে ভয়ঙ্কর 2টো জিন দাঁড়িয়ে। এমন অবস্থায় অবাক করা একটা ঘটনা ঘটে। জান্নাত ও ওর মা বাবা চিৎকার দেয়, কিন্তু কোনো আওয়াজ হয় না। দৌড়াবে সেটাও পারে না। এমন অবস্থায় আশেপাশের আরো কয়েকটা জিন ওদেরকে ঘিরে ধরে। সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে ভয়ঙ্কর রকমের জিনেরা দাঁড়িয়ে। এমন অবস্থায় জান্নাতের বাবা সাহস করে বললেন, আপনারা কি চান? আমাদেরকে যেতে দিন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। জান্নাতের বাবার কথায় সামনে থাকা একটা ভয়ঙ্কর জিন কোনো কথা না বলে জান্নাতের মা বাবাকে প্রচন্ড জোরে আঘাত করে। জিনের আঘাতে জান্নাতের মা বাবা ছিটকে পড়েন দূরে গিয়ে। মা বাবা মাটিতে পড়ায় জান্নাত দৌড়ে তাদের কাছে গিয়ে বুঝতে পারেন আঘাতের ফলে ওনার জ্ঞান হারিয়ে ফেলেছেন। মা বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে, এটা দেখে জান্নাত রেগে গিয়ে বলে, তোমরা কেন করছো এসব? তোমাদের শত্রুতা আমার সাথে থাকলে আমাকে যা পারো করো, মা বাবাকে আঘাত করলে কেন? তোমরা কি জানো না ফারাজ জিনের কথা? ফারাজ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তোমরা আমার বা আমার মা বাবার কোনো ক্ষতি করলে
তোমাদের ও ছাড়বে না। জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা একটা জিন জান্নাতকে প্রচন্ড জোরে আঘাত করে। আঘাতের ফলে জান্নাত পড়ে যান মাটিতে। ওর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এমন একটা কষ্টের মুহূর্তে জান্নাত আবারও বলে, ছেড়ে দাও আমাকে, ফারাজ তোমাদের ছাড়বে না। আমাকে এভাবে মেরেছো, এটা দেখলে ফারাজ সহ্য করবে না, তোমরাও মার খাবা। ফারাজ তুমি কোথায়? ফারাজ আসো। জান্নাতের মুখে এই ফারাজ ফারাজ ডাক শুনে সেখানে থাকা একটা জিন বলল, এই চুপ। সেই তখন থেকে ফারাজ ফারাজ করছে। ফারাজ কে? ফারাজ বলে কেউ নেই। তুমি যাকে ফারাজ ভাবছো ও ফারাজ না, ওর নাম হোসাইন। কি? ওর নাম ফারাজ না মানে? হ্যাঁ, ওর নাম ফারাজ না আর হোসাইন। আর আমরা হোসেনের কথা মতো তোমাকে আর তোমার মা বাবাকে আঘাত করছি। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। ফারাজ কোথায় তুমি? সামনে আসো প্লিজ। ফারাজকে দেখে জান্নাত উঠে দাঁড়িয়ে বলল, ফারাজ আসছো? দেখো ফারাজ, ওরা কি সব বলছে, আমাকে ও আমার মা বাবাকে আঘাত করছে। জান্নাতের কথায় ফারাজ জান্নাতের কাছে এসে জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি? নিজের মা বাবাকে এরকম অবস্থায় দেখে কষ্ট লাগছে? এখনো কষ্টের কিছুই দেখোনি, সামনে অনেক কিছু বাকি এখনো। কি বলছো এসব? কি হয়েছে তোমার? আমি ফারাজ না, আমার নাম হোসাইন। কি কি বলো? তাহলে এতক্ষণ ওরা সত্যি বলছিল তুমি ফারাজ না, তোমার নাম হোসাইন, আর তুমি ওদেরকে বলেছো আমাদের আক্রমণ করতে, আঘাত করতে? হ্যাঁ, আমি ওদের বলেছি। কিন্তু কেন কেন করেছো এসব? প্রতিশোধ দিতে। কি বলো? এসব কিসের প্রতিশোধ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করনি, আমার বড় ভাইয়ের ক্ষতি করেছ। মানে কে তোমার বড় ভাই? আর আমি কি করেছি? আমার বড় ভাইয়ের নাম হাসান। মনে করে দেখো তো, তা প্রায় 1 বছর আগের কথা। তোমার বান্ধবী সামিয়ার বড় বোনের সাথে প্রেমে ভালোবাসায় জড়িয়েছিল আমার ভাই হাসান। ওরা দুজন দুজনকে পছন্দ করত, চেয়েছিল বিয়ে করতে। কিন্তু তোমার বান্ধবী সামিয়ার মা বাবা বিষয়টা জানার পর একজন তান্ত্রিককে নিয়ে এসে তোমার সাহায্যে আমার ভাই হাসানকে বন্দি করে আর মেরে ফেলে। আমার ভাইকে মেরে ওরা ভালো থাকবে তা আমি মানতে পারিনি। আমি সামিয়ার বড় বোনকে মেরে ফেলেছি। তুমি যে মনে করো তোমার বান্ধবী সামিয়া ও তার মা বাবাকে একটা খারাপ জিন ভয় দেখায়, ওদের কষ্ট দেয়, সেটা অন্য কেউ না, সেটা আমারই কাজ। এই সব কিছু সাজানো নাটক। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, তাই আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। আমি সামিয়া ও তার বাবাকে আঘাত করে আহত করেছি। ওরা এখন হাসপাতালে ভর্তি। ওদের এত সহজে মারবো না, তিলে তিলে মারবো। আর বাকি রইলে তুমি হয়তো ভাবছো এতে তোমার কি দোষ? হ্যাঁ, তোমারও দোষ আছে। মনে করে দেখো, সামিয়ার বড় বোনের সাথে আমার ভাইয়ের ভালোবাসা তুমিও মেনে নিতে না, তাই সে কবিরাজকে সাহায্য করেছিল। কবিরাজ বলেছিল না, একটা 18 বছরের কুমারী মেয়ে লাগবে যার শরীরে জিনটাকে হাজির করে বন্দি করব। তুমি ছিল সেই মেয়ে। তোমার বয়স 18 হওয়ায় সেই কবিরাজ তোমার ওপর আমার ভাইকে হাজির করে আর বন্দি করে মেরে ফেলেন। কি অপরাধ করেছিল আমার ভাই? বলো, ভালোবাসা কি অপরাধ ছিল? ভালোবেসে কাউকে না পাওয়ার কষ্ট এখন বুঝবা। আমি তোমাদের অনেক আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তো চাই তোমরা তিলে তিলে মরো। তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, এখন বুঝলা ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট। জান্নাত বলল, এসব কি বলো তুমি? এতদিন তাহলে প্রতিশোধ নিতে আমার কাছে আসছো? ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে? হ্যাঁ, সব অভিনয়। আমি বিশ্বাস করি না। তুমি একবার বলো ভালোবাসো আমাকে। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমাকে আমি ভালোবাসি না। কথাটা বলে জান্নাতকে জোরে একটা আঘাত করলো হোসাইন। হোসাইন আঘাত করায় জান্নাত ছিটকে পড়লো মাটিতে। মুখ দিয়ে তখনও রক্ত পড়ছিল। ঠিকমতো কথা বলতে পারছিল না। অনেক কষ্টে জান্নাত হোসাইন জিনের দিকে ঘুরে বলে উঠল, তুমি আসল সত্যটা জানো না। তোমার ভাই মারা যায়নি, ও বেঁচে আছে। তোমার ভাই মারা যায়নি, বেঁচে আছে। কথাটা বলে জান্নাত জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে জান্নাতের যখন জ্ঞান ফিরল তখন সে দেখলো উঁচা লম্বা অদ্ভুত দেখতে একটা লোক জান্নাতের চিকিৎসা করছেন। পাশে দাঁড়িয়ে আছে হোসেন জিন। হোসেনকে দেখে জান্নাত বললেন, আমি কোথায়? এটা কোন জায়গা? হোসেন বলল, এটা জিন রাজ্য। তোমাকে জিন রাজ্যে নিয়ে আসা হয়েছে। যিনি তোমার চিকিৎসা করছে উনি একজন জিন, ওনাকে আমরা হেকিম বলি। আমার মা বাবা কোথায়? আর আমাকে জিন রাজ্যে নিয়ে আসছো কেন? তোমার মা বাবার চিন্তা করো না, ওনারা হাসপাতালে ভর্তি আছে, সুস্থ হয়ে যাবে হয়তো। তোমাকে জিন রাজ্যে নিয়ে আসছি, বলতে পারো বন্দি করে রেখেছি। কিন্তু কেন? তুমি জ্ঞান হারানোর আগে কি বলেছিলা? আমার ভাই মারা যায়নি, ও বেঁচে আছে। হ্যাঁ, সত্যি উনি মারা যায়নি, বেঁচে আছে। বেঁচে থাকলে আমরা ওর খোঁজ পাই না কেন? কোথায় আছে আমার ভাই বলো? জিন জান্নাতকে বলল, কোথায় আছে আমার ভাই বলো? জিনের কথার জবাবে জান্নাত বলল, সে কবিরাজের কাছে আছে। হোসেন জিন বলল, কবিরাজের কাছে থাকলে আমরা কোনো খোঁজ পাই না কেন? আমার মনে হয় তোমার ভাইকে বোতলে বন্দি করে রেখেছে। কবিরাজ কোনো মায়ার জালে আটকে রেখেছে মনে হয় তোমার ভাইকে। এসব তুমি জানলে কিভাবে? আমি ওই কবিরাজের বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে ওনার রুমে ঢোকার পর আমি দেখি ওনার ঘরে বড় বড় কয়েকটা বোতল রাখা। তাছাড়া মানুষের মাথার খুলি সহ কি সব অদ্ভুত অদ্ভুত জিনিস। এগুলো দেখে আমার সন্দেহ হয়। পরে আমি জানতে পারি সেই কবিরাজ ভালো না। উনি নাকি কালো জাদু করে জিনদের বন্দি করে, তাদের দিয়ে নানা রকম কাজ করায়। তোমার ভাইকেও হয়তো সেভাবেই বন্দি করে রেখেছে। এসব তোমার আর তোমার বান্ধবী সামিয়ার পরিবারের জন্য হয়েছে। তোমাদের জন্য আমার ভাই বন্দি হয়ে আছে। শুনে রাখো, আমার ভাইয়ের যদি কিছু হয় সবাই মরবে, কাউকে ছাড়বো না।
তোমার ভাই বন্দী হওয়ার জন্য আমি দায়ী, তাই আমি তোমার ভাইকে মুক্ত করব। কিভাবে? আমি যাবো ওই কবিরাজের বাড়ি, ওখানে গিয়ে বলবো আমি সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, এরপর ওনার বাড়িতে যাব, তারপর কি করে সেটা দেখতে পারবা। ওকে, তবে তাই হোক, আমি ও আমার বন্ধু জিনেরা বাইরে অপেক্ষা করব। এই কথাটা বলে হোসেন জিন জান্নাতকে নিয়ে সেই কবিরাজের বাড়ির কাছে আসলো। সেখানে আসার পর জিন বলল, এখন যাও, খবরদার কোনো চালাকি করবে না, মনে রাখবা আমি আমার ভাইকে ফেরত চাই। কথাটা বলে জিন সেখানে অপেক্ষা করতে লাগলো, আর জান্নাত সেই কবিরাজের বাড়িতে চলে গেল। কবিরাজের বাড়িতে যাওয়ার কবিরাজ জান্নাতকে দেখে বলল, কে তুমি? এখানে কি চাও? তোমাকে কেমন চেনা চেনা লাগে। আঙ্কেল, ভালো করে দেখুন, আমাকে আপনি চেনেন। একবার আমার শরীরে একটা জিনকে হাজির করে বন্দি করেছিলেন, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি এখন কেন আসছো? আঙ্কেল, আমার খুব সমস্যা। আমার মায়ের পেছনে একটা দুষ্ট জিন লেগেছে, মাকে খুব ভয় দেখায়। আপনি যদি মায়ের জন্য একটা তাবিজ দিতেন। ও আচ্ছা, এই কথা, দাঁড়াও আমি তাবিজ দিচ্ছি। কথাটা বলে কবিরাজ রুমে যেতে লাগলে জান্নাত পিছে পিছে রুমের দিকে যেতে থাকেন। এই দেখে কবিরাজ বলে, আরে কি করছো? তুমি এখানে থাকো, আমি তাবিজ এনে দিচ্ছি। কেন আঙ্কেল, ভিতরে গেলে কি সমস্যা? আমি যাই না একটু ভেতরে? আমি আপনার রুমটা একটু দেখি। না, আমার ঘরে যাওয়া যাবে না, সমস্যা আছে। আমি কিছু করবো না, চুপ করে বসে থাকবো, কোনো কিছুতে হাত দেবো না। ওকে ঠিক আছে, আসো। কবিরাজের কথা জান্নাত ভিতরে গেল। ভিতরে গিয়ে জান্নাত চুপ করে বসে রইল। জান্নাত বসে বসে দেখছিল রুমে কয়েকটা বড় বড় বোতল রাখা, আর বোতলের মুখ শক্ত কিছু দিয়ে আটকানো। জান্নাত বসে বসে এগুলো দেখছে। এদিকে কবিরাজ জান্নাতকে বললেন, তুমি একটু বসো, আমি ওই রুম থেকে আসছি। খবরদার এখানে রাখা কোনো জিনিসে হাত দিবা না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কথাটা বলে কবিরাজ পাশের রুমে চলে যাওয়ায় জান্নাত সামনে পেছনে না ভেবে লাঠির মতো কিছু একটা দিয়ে সেখানে থাকা সবগুলো বোতল আঘাত করে ভেঙে ফেললো। জান্নাতের বোতলগুলো ভেঙে ফেলার আওয়াজ পেয়ে কবিরাজ দৌড়ে এসে বলে, হায় হায়, কি করলা? কি সর্বনাশ করলা আমার! তোমাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো। এদিকে সব বোতল ভেঙে ফেলার পর জান্নাত খেয়াল করেন সবগুলো বোতল থেকে ধোঁয়ার মতো কি যেন বেরোচ্ছে। জান্নাত বোতলগুলো ভেঙে ফেলায় কবিরাজ রেখে জান্নাতের দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক তখনই জান্নাত দেখলেন অদৃশ্য কেউ কবিরাজকে ধরে ওনার ঘাড় মোটকে মেরে ফেললেন। নিজের চোখের সামনে ঘাড় মোটকে মরতে দেখে জান্নাত ভয়ে চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ায় হোসেন জিন জান্নাতকে বলল, জান্নাত ভয় পেও না, কিচ্ছু হবে না। জান্নাত দাঁড়াও, তুমি পেরেছো, আমার ভাই মুক্ত হয়েছে। কবিরাজ, ওই কবিরাজকে যেন কে মেরে ফেলেছে, আমাকেও মারতে পারে, চলো এখান থেকে। না, তোমার কোনো ভয় নেই, কবিরাজের ঘরে থাকা সব বোতল তুমি ভেঙে ফেলেছো। ওই সব বোতলে জিন বন্দী ছিল, তুমি বোতল ভেঙে ফেলায় সেখানকার একটা জিন মুক্ত হয়ে কবিরাজের ওপর প্রতিশোধ নিতে কবিরাজকে মেরে ফেলেছে। তোমার কোনো ভয় নেই, ওরা কেউ তোমার কোনো ক্ষতি করবে না, কারণ তুমি ওদের মুক্ত করেছো। ও, কিন্তু আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, আমি যেহেতু আমার ভাইকে ফিরে পেয়েছি, তুমি বাড়িতে যেতে পারো। জিনের কথায় জান্নাত এক দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর জান্নাত ওর মা বাবাকে ডাকতেই ওরা বেরিয়ে এসে জান্নাতকে জড়িয়ে ধরে বলল, জান্নাত, মা কোথায় ছিলি? আমরা তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মা বাবার কান্না দেখে জান্নাত ওর মা বাবাকে সব খুলে বলল। জান্নাতের মুখে সব ঘটনা শুনে জান্নাতের মা বাবা অবাক হয়ে বললেন, কি, ফারাজ জিন এতদিন তোর সাথে অভিনয় করেছে? জান্নাত বলল, হ্যাঁ বাবা, ও আমার সাথে অভিনয় করেছে, ধোঁকা দিয়েছে আমাকে। এবার আমি ওকে দেখিয়ে দেব। তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখতে পারো, আমি বিয়ে করব। জান্নাতের মুখে কথাটা শুনে ওর মা বাবা দুজনে অবাক। জান্নাত নিজে বিয়ে করতে চেয়েছে, বিয়ের মত দিয়েছে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? জান্নাতের কথায় ওর মা বাবা ছেলের খোঁজ করতে থাকে। এদিকে জান্নাত সবসময় মনমরা হয়ে থাকে, কারণ ফারাজ জিন মানে হোসেন জিনকে যে ও অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু হোসেন জিন তো আমার সাথে প্রেমের অভিনয় করেছে, ও তো আমাকে ভালোবাসে না। কথাটা মনে মনে ভাবতে লাগলো জান্নাত। এভাবে কাটতে থাকে সময়। 3-4 দিন পর জান্নাতের বিয়ের জন্য একটা ছেলে দেখতে আসে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ বেশ ভালো। ছেলেটা জান্নাতকে দেখে পছন্দ করে। দুই পক্ষের যখন পছন্দ হয় তখন জান্নাতের সাথে ওই ছেলেটার বিয়ে ঠিক করা হয়। 3 দিন পরে ওদের বিয়ে। জান্নাত বিয়েতে রাজি হলেও ওর মন খারাপ থাকে জিনের জন্য। এভাবে জান্নাতকে সবসময় মনমরা হয়ে থাকতে দেখে ওর মা বলে, দেখ মা, এভাবে মনমরা হয়ে থাকলে কি দেখতে ভালো লাগে বল? তোর অনুমতি নিয়ে তোর বিয়ে ঠিক করলাম, এখন হাসি মুখে বিয়েটা কর। এভাবে বেশ কিছু বুঝিয়ে ওর মা চলে গেলেন। এদিকে কাটতে লাগলো সময়, এগিয়ে আসতে লাগলো বিয়ের দিন। জান্নাত এখনো প্রতিনিয়ত জিনের অপেক্ষায় থাকে। এই বুঝে জিন আসলো আর জান্নাতকে ডাক দিল, কিন্তু স্বার্থপর জিন আর আসে না। এদিকে এভাবে কেটে যায় 2টা দিন। আর একদিন পর জান্নাতের বিয়ে। বিয়ের আগের রাতে নর্মালি সবাই ঘুমিয়েছিলেন, জান্নাতও ঘুমিয়েছিলেন নিজের রুমে। কিন্তু সমস্যা হলো সকালে জান্নাতের মা ওর রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। আজ জান্নাতের বিয়ে আর ও রুমে নেই। জান্নাতকে রুমে না পেয়ে ওর মা জান্নাতের বাবাকে ডাকতে থাকে। ওর মায়ের ডাকে জান্নাতের বাবা এসে দেখেন জান্নাত রুমে নেই। আজ ওর বিয়ে কোথায় চলে গেল? কথাটা বলে দুজনেই জান্নাতকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে, কিন্তু আশপাশে কোথাও জান্নাতকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে জান্নাতকে খুঁজে না পেয়ে জান্নাতের বাবা তাদের যত আত্মীয় স্বজনরা আছে সব জায়গায় খোঁজ করে, কিন্তু জান্নাতকে কোথাও পাওয়া যায় না।
আর মাত্র কয়েক ঘন্টা পর জান্নাতের বিয়ে। এদিকে জান্নাত হারিয়ে গেছে। বিষয়টা ভাবতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে জান্নাতের মা বাবার। এমন অবস্থায় কি করবে কিছুই বুঝতে না পেরে জান্নাতের মা বাবা ঠিক করে একজন কবিরাজের কাছে যাবে। যেই কথা সেই কাজ, জান্নাতের মা বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ জান্নাতের মা বাবার কাছে সব ঘটনা শুনে ওনার কাছে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিয়ে সেই কবিরাজ বলেন, সর্বনাশ, আপনার মেয়েকে তো জিনের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। ও তো জিনদের কাছে। কি বলেন, জিনদের রাজ্যে ও ওখানে গেল কিভাবে? কবিরাজ সাহেব, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে জিন রাজ্য থেকে ফিরিয়ে আনুন। আপনার যত টাকা লাগে আমি দেব। দেখুন, এখানে টাকা বড় কথা না। আসলে সত্যি বলতে আমি ওই জিনদের সাথে পেরে উঠবো না। আপনারা অন্য কোথাও যেতে পারেন। আর এর মাঝে ওই জিনেরা ইচ্ছাকৃতভাবে আপনার মেয়েকে ফিরিয়ে দিলে দিয়ে যাবে। কবিরাজের এমন কথায় জান্নাতের মা বাবা ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে গেলেন। এদিকে বিকেল হয়। যে ছেলের সাথে জান্নাতের আজ বিয়ে হওয়ার কথা, ওই ছেলের বাবার সাথে কথা বলা হয়। জান্নাতের বাবা ওই ছেলের বাবাকে পুরো ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শুনে সেই ছেলের বাবা রাগ করে বলেন, মিথ্যা বলার জায়গা পান না তাই না? আপনার মেয়ে জিনদের কাছে থাকবে কেন? পাগল পেয়েছেন নাকি আমাকে? আপনার মেয়ে মনে হয় কোনো ছেলের সাথে পালিয়েছে। এখন আমাকে ভুল ভাল বোঝাচ্ছেন তাই না? ভালোই হয়েছে, আপনার মেয়ের চরিত্র সঠিক সময় জানতে পেরেছি। বিয়েটা হয়নি, ভালো হয়েছে। এই বিয়ে আর হবে না। কথাটা বলে ছেলের বাবা চলে গেলেন। এদিকে ছেলের বাবা চলে যাওয়ায় জান্নাতের মা বাবা চুপ করে বসে রইলেন। ওদিকে জিনদের রাজ্যে জান্নাতের কি হয় চলুন জেনে আসি। হোসেন জিন ঘুমের মাঝে জান্নাতকে নিয়ে গেছে। জিনদের রাজ্যে যাবার পর জান্নাতের ঘুম ভাঙতেও বলে ওঠে, এটা কোন জায়গা? আমি কোথায়? মা বাবা তোমরা কোথায়? হোসেন জিন বলে, জান্নাত চিৎকার করো না, তুমি জিনদের রাজ্যে। আমি তোমাকে এখানে নিয়ে আসছি। জান্নাত বলল, জিন রাজ্যে আমি এখানে কেন? আমাকে এখানে কেন নিয়ে আসছো? জান্নাত, আসলে মাফ করো আমাকে। কিসের মাফ? তোমার সাথে কথা বলতে চাই না। আজ আমার বিয়ে, বাড়িতে রেখে আসো আমাকে। জান্নাত, আমি তোমার সাথে অন্যায় করেছি, ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও আমাকে। তোমার কোনো মাফ নেই, গুন্ডা ভূত একটা। আমি গুন্ডা হলাম কি করে? তুমি আমার বান্ধবী সামিয়ার বড় বোনকে মেরে ফেলেছ। সামিয়ার মা বাবা ও আমার মা বাবাকে আঘাত করেছ। দেখো, তখন তো জানতাম না আমার বড় ভাই ওই কবিরাজের কাছে বন্দী। আমি জানতাম ওই কবিরাজ ভাইকে মেরে ফেলেছে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তো এত কিছু করেছি। ভালো করেছো। এখন আমাকে বাড়িতে রেখে আসো। তোমার ভাইকে পেয়ে গেছো না? এখন আমার কাছে কি? তুমি তো আমার সাথে প্রেমের অভিনয় করতে, সব নাটক ছিল। কথাটা বলতে বলতে জান্নাতের চোখ বেয়ে পড়তে লাগলো পানি। এদিকে হোসেন তখন মন খারাপ করে বলল, জান্নাত, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি ঠিকই, কিন্তু সেই প্রেমের অভিনয়টা যে সত্যিকারের রূপ নেবে ভাবিনি। মানে? জান্নাত, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। যখন জানলাম আমার ভাই বেঁচে আছে, যখন দেখলাম আমার ভাইকে তুমি নিজে মুক্ত করেছো, তখন তোমার জন্য খুব খারাপ লাগছিল। ভেবেছিলাম আমার ভাইকে পেয়েছি, তোমাকে ভুলে যাব, কিন্তু পারলাম না। তোমার কথাবার্তা, তোমার পাগলামি, আমার প্রতি তোমার ভালোবাসা, এগুলো বারবার তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল। তাই তোমার বিয়ের আগের রাতে তোমাকে আমার কাছে নিয়ে আসছি। জান্নাত, মাফ করে দাও আমাকে, দয়া করে মাফ করো। হোসেন, চুপ করো। আমি আর তোমাকে বিশ্বাস করি না। আমার মন নিয়ে খেলেছো তুমি। আমাকে বাড়িতে রেখে আসো। না, আগে বলো মাফ করেছো, আগে বলো ভালোবাসো আমাকে। আমি কাউকে ভালোবাসি না। আজ আমার বিয়ে, যার সাথে বিয়ে হবে ওকেই ভালোবাসবো। বাবা, এত অভিমান! জিন হয়ে এতবার মাফ চাচ্ছি, তাও তোমার রাগ আর অভিমান কমছে না? আমার সাথে প্রেমের নাটক করে এখন আবার ঢং করছো। এই জান্নাত, উঠে দাঁড়াও, আমার মা বাবা আসছে, তোমার সাথে কথা বলবো, ওঠো। হোসেন কথাটা বলতে না বলতে ওর মা বাবা চলে আসলো। এদিকে হোসেন জিনের মা বাবাকে দেখে জান্নাত উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? কথাটা বলে উঠলেন হোসেন জিনের বাবা। আলহামদুলিল্লাহ, ভালো। মা, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তোমাদের মানুষ জাতি এক কবিরাজের কাছে আমার বড় ছেলে বন্দী ছিল। আমরা তো ভেবেছি ও মারা গেছে। তুমি আমার বড় ছেলেকে মুক্ত করেছো, সেই জন্য তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তুমি আমাদের এত বড় উপকার করায় আমরা তোমার উপর অনেক খুশি। যদিও তুমি মানব জাতি, তবুও তোমার যতদিন ইচ্ছে এই জিন রাজ্যে থাকো। হোসেন, ওর যেন কোনো কষ্ট না হয়, ওর দিকে খেয়াল রেখো। ঠিক আছে বাবা, তাই হবে। হোসেন ও ওর বাবা জান্নাতের সাথে কথা বলার এক সময় হোসেনের বাবা হঠাৎ বলে উঠলেন, হোসেন, আমাকে তো সিগন্যাল পাঠানো হচ্ছে, কষ্ট হচ্ছে আমার মনে হয় জান্নাতের মা বাবা কোনো হুজুর বা কবিরাজের কাছে গেছে। সেই হুজুর বা কবিরাজ আমাকে ডাকছে, আমার হাজির হতে হবে। তোমরা চিন্তা করো না, আমি ওনার কাছে গিয়ে হাজির হয়ে কথা বলে আসি। ততক্ষণ জান্নাত এখানে থাকো। কথাটা বলে হোসেনের বাবা চলে গেলেন। এদিকে হোসেনের বাবা মানুষদের দুনিয়া চলে যাওয়ার পর হোসেনের মা প্রাসাদে চলে গেলেন। তখন হোসেন জান্নাতকে বললেন, এটা কি হলো? বাবাকে তো নিয়ে যাওয়া হলো, তোমার মা বাবা এমন কেন? হুজুর বা কবিরাজের কাছে যাওয়ার কি দরকার ছিল? তো কি যাবে না? নিজের ছেলে মেয়েকে হারিয়ে কোনো মা বাবা ভালো থাকতে পারে বলো? ওনারা কি আমার খোঁজ করবে না?
জান্নাত, আবারও মাফ চাচ্ছি, আমাকে মাফ করো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমার মা বাবা হুজুরের কাছে গেছে, আমার মা বাবা গেছে ওদের সাথে কথা বলতে। আমি শিওর আমার বাবা হুজুরের কাছে হাজির হতে ওনারা তোমাকে ফিরে যাবে, তখন তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। জান্নাত, বাড়িতে গিয়ে আমাকে ভুলো না, অন্য কাউকে বিয়ে করো না, বলো আমাকে। আমি কিছু জানি না, সামনে কি হবে নিজেও জানি না। জান্নাত ও হোসেনের কথার মাঝে সেখানে হোসেন জিনের বন্ধুরা চলে আসলো। ওনারা এসে জান্নাতকে বললেন, কেমন আছে জান্নাত? কেমন আছি সেটা তোমাদেরকে বলতে যাবো কেন? তোমরা সবাই গুন্ডা, তোমরা আমাকে আর আমার মা বাবাকে আঘাত করেছো, মেরে ফেলতে চেয়েছো। আরে এগুলো তো আমরা ইচ্ছে করে করিনি, হোসেন আমাদের বলেছিল। এখন বন্ধুর কথা কি ফেলতে পারি বলো? হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না। আমার মা বাবা যখন কবিরাজের কাছে গিয়ে তোমাদের বন্দি করবে তখন বুঝবো মজা। আরে তাই নাকি? কি বলো এসব? আমরা না হোসেনের বন্ধু, তুমি না হোসেনকে ভালোবাসো? কে বলেছে? আমার বইয়ে গেছে হোসেনকে ভালোবাসতে। কিরে হোসেন, জান্নাত কি বলে এসব? আরে আমার উপর অভিমান করেছে, ও কিছু না, তোরা এখন যা, পরে দেখা করিস। হোসেনের কথায় সবাই চলে গেল। এদিকে ওরা চলে যাবার পর হোসেন জান্নাতকে বলল, এই চলো একটু ঘুরে আসি, তোমাকে জিন রাজ্যটা ঘুরে দেখাই। না, যাব না, আমার লাগবে না ঘোরাঘুরি। ভালোই ভালো আসবা নাকি পা ধরে টেনে নিয়ে যাব? তবুও যাব না। জান্নাতের এমন কথায় হোসেন জান্নাতকে কাঁধে নিয়ে ঘুরতে যেতে লাগলেন। এদিকে হোসেনের কাঁধে জান্নাত ছটফট করছে আর বলছে, ছাড়ো ছাড়ো আমাকে, গুন্ডা ভূত একটা। এমন অবস্থায় হোসেন জান্নাতকে নিয়ে সুন্দর একটা জায়গা গেল। জায়গাটা সুন্দর, সামনে নদী। সেখানে যাবার পর জান্নাত বলল, ওই ওটা কি? ওটা তো নদী, তাহলে পানিগুলো ওরকম দুধের মতো সাদা কেন? কেন, তোমার ভালো লেগেছে? গোসল করবে নদীতে? যাও করো। এই না, আমি সাঁতার জানি না, তাতে কি, আমি আছি না। এই বলে জান্নাতকে এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। নদীতে পড়ে যাওয়া জান্নাত বলল, ওই ভূত, আমাকে নদীতে ফেলে দিলা কেন? উপরে তোলো। কেন? তোমার না নদীটা ও নদীর পানি পছন্দ হয়েছে? গোসল করো। আরে ডুবে যাবো তো। ডুববা না, এটা মায়াবী নদী। তবুও আমার ভয় করছে, উপরে তোলো তো আমাকে। জান্নাতের এমন কথায় হোসেন জান্নাতকে উপরে তুললো। উপরে তুলে হোসেন বলল, চলো এবার প্রাসাদে চলো। কথাটা বলে জান্নাতকে প্রাসাদে নিয়ে গেলেন হোসেন। ওদিকে জান্নাতের মা বাবা হুজুরের কাছে গিয়ে কি করলো চলুন জেনে আসি। জান্নাতের মা বাবা জান্নাতকে না পেয়ে একজন বড় হুজুরের কাছে গেছেন। সেই হুজুর জান্নাতকে ফিরে পেতে রুকিয়া করে হোসেন জিনের বাবাকে ডেকেছেন কথা বলার জন্য। হুজুরের ডাকে হোসেন জিনের বাবা উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাকে কেন ডাকা হলো? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে কেন ডেকেছে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। এই যে এনাদের দেখছেন, এনারা জান্নাতের মা বাবা। এনারা সেই জান্নাতের বাবা মা যাকে আপনার ছেলে আপনাদের জিন রাজ্যে ধরে নিয়ে গেছে। হোসেনের বাবা বলল, দেখুন হুজুর, আপনারা হয়তো ভুল ভাবছেন। জান্নাতকে আমাদের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে খুশি হয়ে। জান্নাত আমার বড় ছেলেকে একজন খারাপ কবিরাজের কাছ থেকে মুক্ত করেছে। আমরা জান্নাতের ওপর খুশি, ওকে খুশি করে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ জানানোর জন্য। আমরা আবার রেখে যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ছেলে হোসাইন ও জান্নাত দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। কি, তাই নাকি? এই ব্যাপারে তো আমি অবগত না। হোসেন তো আমাকে কখনো বলেনি। আপনাকে বলেনি, সামনে হয়তো বলতো। আপনি একজন সিনিয়র জিন, সবই তো বোঝেন। জান্নাত আপনার রাজ্যে, তাই আপনার ছেলে হোসেনকে না ডেকে আপনাকে ডাকলাম। আপনাকে ডাকার মূল উদ্দেশ্য জান্নাতকে ফিরে পাওয়া। ওর মা বাবার দাবি জান্নাতকে ফিরিয়ে দিন। এদিকে হুজুরের কথা শেষ হতে না হতেই জান্নাতের মা কান্না করতে করতে বললেন, আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন, ও আমাদের একমাত্র মেয়ে। জান্নাতের মায়ের কান্না দেখে হোসেনের বাবা বলল, আপনি কাঁদবেন না, আমরা তো জান্নাতকে জোর করে আটকে রাখিনি, দয়া করে আমাদের ভুল বুঝবেন না। আপনারা জান্নাতকে চান তো ঠিক আছে, কাল সকাল হবার আগেই জান্নাতকে রেখে যাব ইনশাল্লাহ। বিষয়টা বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হুজুরের সালামের জবাব দিয়ে হোসেন জিনের বাবা চলে গেল জিন রাজ্যে। এদিকে জিন রাজ্যে জান্নাত হোসেন জিনদের প্রাসাদে বসে আছে। হোসেন জিনের বাবা আসতে হোসেন বলল, বাবা আসছো? কি বললো ওনারা? যেটা ভেবেছিলাম সেটাই। জান্নাতের মা বাবা জান্নাতের জন্য অনেক চিন্তা করেছে, ওকে গিয়ে রেখে আসো। এখনই রেখে আসবো? আর কয়েকটা দিন থাক না আমাদের সাথে। হোসেন, তুমি জান্নাতকে পছন্দ করো, ভালোবাসো, এটা আমাকে বলনি কেন? বাবা, আমি তোমাকে বলতাম। হোসেন, আমরা আলাদা জাতি, এটা তো বুঝো তাই না? তাছাড়াও জান্নাত যদি তোমাকে গভীরভাবে ভালোবাসতো তাহলে না হয় মানতাম। বাবা, জান্নাত আমাকে ভালোবাসে তো। জান্নাত বলো, বাবাকে বলো। হোসেনের কথায় জান্নাত কিছু না বলে চুপ করে রইল। এই দেখে হোসেন বলল, কি হলো? বলো বাবাকে, তুমি আমাকে ভালোবাসো। বাবা বলল, হোসেন, ওকে জোরাজোরি করো না, ও আমাদের উপকার করেছে। আমি ওর মা বাবাকে কথা দিয়েছি সকাল হবার আগেই ওকে ফিরিয়ে দিয়ে আসবো। যাও, ওকে ফিরিয়ে দিয়ে আসো। কথাটা বলে হোসেনের বাবা চলে গেল। এদিকে হোসেন জান্নাতকে বলল, জান্নাত সত্যি চলে যাবে? বাবা তো হুকুম করেছে তোমাকে রেখে আসা। শোনো, আমি এখন একটা পাখির রূপ নিব, তুমি ভয় না পেয়ে আমার পিঠে উঠে বসবা। আমি তোমাকে নিয়ে উঠতে থাকবো। উঠতে উঠতে আমার পিঠের মধ্যে তোমার ঘুম আসবে। তোমার যখন ঘুম ভেঙে যাবে তখন দেখবা নিজের রুমে শুয়ে আছো। জান্নাত, বাড়িতে গিয়ে আমাকে ভুলো না, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলে হোসেন জিন বিশাল একটা পাখির রূপ নিল। হোসেন পাখির রূপ নেওয়ায় জান্নাত ওর কথা মতো পাখির উপরে উঠে বসে পড়ল।
এদিকে জান্নাত উপরে ওঠায় পাখির রূপে হোসেন উঠতে শুরু করলো। হোসেন আকাশে উঠতে, এদিকে জান্নাত তখন মুগ্ধ হয়ে চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছিল। কত সুন্দর। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ জান্নাতের ঘুম আসে। জান্নাতের যখন ঘুম ভেঙে যায় তখন সে নিজেকে দেখতে পায় তার রুমে। নিজেকে রুমে দেখে জান্নাত ওর মা বাবাকে ডাকতে থাকে। জান্নাতের ডাকে ওর মা বাবা তাড়াতাড়ি জান্নাতের রুমে এসে বলে, জান্নাত মা তুই আসছিস? কখন ওরা তোকে রেখে গেছে? আমরা কত ভয় ছিলাম জানিস? জান্নাত বলল, মা ভয়ের কিছু নেই, ওরা আমাকে জিনদের রাজ্যে নিয়ে গেলেও কোনো কষ্ট দেয়নি। বাবা বলল, তবুও ভয় ছিলাম, তোকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি। আয় মা, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। মা বাবার কথা মতো জান্নাত ফ্রেশ হয়ে খেয়ে নিল। এদিকে এইভাবে 2-3 দিন কেটে যায়। 2-3 দিন পর জান্নাতের মা বাবা জান্নাতকে বললেন, মা জান্নাত, তোর তো আগের বিয়েটা ভেঙে গেছে, তোকে জিনরা ওনাদের রাজ্যে নিয়ে গেছে, তাই আমরা কি আবার নতুন করে ছেড়ে দেখবো তোর বিয়ের জন্য? জান্নাত বলল, তোমাদের যা ভালো মনে হয় করো, কিন্তু কয়দিন পর, এখন মনের অবস্থা ভালো নেই। জান্নাতের কথায় ওর মা বাবা রাজি হয়ে চলে গেল। জিন রাজ্য থেকে ফেরার 2-3 দিন হয়ে গেল। হোসেন জিন একবারও আসলো না। ভাবতে লাগলেন জান্নাত। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এইভাবেই সবসময় বাড়িতে ভালো লাগে না। এইভাবে বান্ধবী সামিয়ার সাথে দেখা করতে ওর বাড়ির দিকে যেতে থাকে জান্নাত। জান্নাত সামিয়ার বাড়ির দিকে যাওয়ার পথে এতদিন পর হোসেন জিন আসে জান্নাতের সাথে দেখা করতে, কথা বলতে। হোসেন জান্নাতের সামনে আসায় জান্নাত বলেন, কেন আসছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, রাস্তা ছাড়ো। জান্নাত, সমস্যার জন্য এই কদিন আসতে পারিনি, মন খারাপ করো না। জান্নাত, কথা বলো আমার সাথে। না, বলবো না, কোনো কথা বলবো না, চলে যাও, সামনে সামিয়ার বাড়ি, ও হঠাৎ করে এসে পড়বে। একটু তো কথা বলো। আর কথা বলে লাভ নেই, মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি আর আমার কাছে এসো না। আচ্ছা এখন যাও, রাতে বাড়ির বাগানে থেকো, আমি ওখানে যাব, তখন সব শুনো। কথাটা বলে সামিয়ার বাড়িতে চলে গেলেন জান্নাত। এদিকে জিনও মন খারাপ করে চলে গেল। জান্নাতের কথা মতো সে রাতে হোসেন জিন অপেক্ষা করতে লাগলো বাগানে কাঁঠাল গাছের কাছে। অনেক অপেক্ষার পর জান্নাত চলে আসলো বাগানে। জান্নাতকে দেখে হোসেন বলল, জান্নাত, তোমার বিয়ে ঠিক হয়েছে মানে কি? জান্নাত, আমি তোমাকে অনেক ভালোবাসি, দয়া করে বোঝার চেষ্টা করো। একবার মন ভেঙে গেলে দ্বিতীয়বার আর বিশ্বাস হয় না। হোসেন, তুমি চলে যাও। না, যাব না। মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, 2-1 দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে আমার। না, আমি এটা বিশ্বাস করি না। জানি বিশ্বাস করবে না, তাই ওকে সাথে করে নিয়ে আসছি। ওকে মানে? কার কথা বলছো? যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওর কথা। পলাশ, সামনে আসো। জান্নাতের কথায় আড়াল থেকে একটা ছেলে এসে সামনে দাঁড়ালো। তখন জান্নাত বলল, হোসেন, ওর নাম পলাশ, ওর সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে। আমি ওর কাছে কোনো কিছু লুকাইনি, সব খুলে বলেছি ওকে। তোমার সাথে এটাই আমার শেষ কথা। কি বিশ্বাস হলো তো এবার? জান্নাত, আমার কি হবে তা আমি কি করে জানি? ওহ, এত করে মাফ চাওয়ার পরও আমাকে মাফ করনি? আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নেই? কথাটা বলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল হোসেন। এদিকে জান্নাত তখন বলল, ঠিক আছে, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। পলাশ, চলো। কথাটা বলে ছেলেটার হাত ধরে 1 পা 2 পা করে বাড়ির দিকে আসতে লাগলো জান্নাত। ওদিকে মন খারাপ করে দাঁড়িয়ে রইল হোসেন। ছেলেটাকে নিয়ে একটু সামনে এসে থেমে গেল জান্নাত। জান্নাতকে থামতে দেখে হোসেন ওর দিকে তাকাতেই জান্নাত হোসেনের কাছে ফিরে এসে হোসেনের গলা চেপে ধরে বলল, ভূতের বাচ্চা, এই তাহলে তোমার ভালোবাসা, তাই না? আরে গলা ছাড়ো, আমি কি করেছি? আমি অন্য কারোর সাথে চলে যাচ্ছি, অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, তুমি বাধা দিবা না, ভয় দেখাবা না? ওসব করলে তো তুমি গুন্ডা বলবা, রাগ করবা, তাই বলে জোর করবা না। আর জোর করে কি লাভ? তুমি তো তোমার হবুবরকে নিয়ে আসছো, তাই না? আরে বোকা, ও আমার হবুবর না, ও আমার বন্ধু পলাশ। আমি তোমাকে পরীক্ষা করতে ওকে হবুবর সাজিয়ে নিয়ে এসেছি। কি সত্যি? তাহলে তোমার বিয়ে ঠিক হয়নি? না, তোমাকে পরীক্ষা করতে নাটকটা করলাম। জানো, তোমাকে ভুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সত্যি তোমাকে ভালোবাসি হোসেন। জান্নাতের কথায় হোসেন ছলছল চোখে জান্নাতকে বললেন, জানো, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। পলাশ, তুই বাড়িতে যা, আর শোন, আমাদের কথা কাউকে বলিস না। জান্নাতের কথায় ওর সাথে আসা ওর বন্ধুটা চলে গেল। এদিকে হোসেন বলল, জান্নাত, তোমার মা বাবা কি তোমার বিয়ে দিতে চাইবে না? না, মা বাবাকে বলেছি আমি এখন বিয়ে করবো না, কারণ তোমাকে ভুলতে পারছি না। সত্যি তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার ভালোবাসার পাগল। এখন চলো, তোমার পিঠে উঠে আকাশে উঠবো। তাই? ওকে চলো, তবে ভয় পেও না, কেমন? কথাটা বলে হোসেন পাখির রূপ নিল, আর জান্নাত খুশি মনে ওর পিঠে উঠে উঠতে লাগলেন ওই আকাশে। জান্নাত ও হোসেন জিনের প্রেমের মাঝে গল্পটা শেষ করে ফেললাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।